So, আসসালামু আলাইকুম সবাইকে। herzlich willkommen আজকের আমাদের এই সেশনে। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে যে নমিনেটিভ কেস নিয়ে। জার্মানিতে আপনারা জানেন নমিনেটিভ নামের একটা কেস রয়েছে। এখন নমিনেটিভ সম্বন্ধে জানার আগে আমাদেরকে বুঝতে হবে জার্মান কেস সম্বন্ধে, না? তো জার্মান যদি কেস সম্বন্ধে যদি জানতে হয় তাহলে আমরা একটু কেটে দিয়ে আমরা আমাদের ক্লাসটা শুরু করি, না? নমিনেটিভের সম্বন্ধে জানার আগে আমাদেরকে বুঝতে হবে যে জার্মান কেসটা কি, অথবা কয়টা কেস রয়েছে না জার্মানিতে। তো প্রথমে যদি লিখি জার্মান কেস, জার্মানিতে মূলত হচ্ছে যে 4টি কেস রয়েছে। যেমন হচ্ছে যে যদি আমি লিখি যেমন কি কি, এটা যদি লিখি তাহলে প্রথমে হবে অবশ্যই নমিনেটিভটা, সেকেন্ডে হবে আকুজার, দেন 3 নম্বর হবে ডাটিভ, 4 নম্বর হবে গেনেটিভ। সো আমরা উপরে উপরে যে তিনটা দেখতেছি নমিনাটিভ, আকুজাটিভ, ডাটিভ, না? এগুলো আমরা অনেক বেশি ইউজ করে থাকি জার্মানে যখন আমরা সেন্টেন্স মেক করি অথবা এক্সপ্রেশন করি অথবা সবকিছুতেই আপনারা এই তিনটার ব্যবহার আপনারা সবচেয়ে বেশি পাবেন, কিন্তু তুলনামূলক এদের থেকে জেনেটিভের ব্যবহারটা তুলনামূলক কম। ঠিক আছে? তো বাট না, মাঝে মধ্যে আমরা জেনেটিভও ইউজ করা লাগে আর কি। ঠিক আছে? তো এখন আপনারা যেহেতু বুঝলেন যে জার্মানিতে কেস হচ্ছে কয়টা, কেস হচ্ছে 4টা। এখন তাহলে বুঝতে হবে যে তাহলে কেসটা কি, এটা বুঝতে হবে আমাদেরকে। বাস ইজ দ্য আইন, কাসুস, না? এখন কাসুসটা কি? কাসুস হচ্ছে একটা কেস, না? কাসুস মানে হচ্ছে কেস। এখন এটা কাসুসটা কি অথবা কেসটা কি? তো এটার ডেফিনেশন যদি আমি বলি, ডেফিনেশন হচ্ছে যে কাসুস হচ্ছে যে জার্মান ব্যাকরণের কারক। এটা এটা বলে দেয় হচ্ছে যে একটি নোমেন বা প্রোনোমেনের বাক্যে কোন ভূমিকায় আছে, না? এটা হচ্ছে কাসুসের মেইন কাজ। ওকে, আশা করি আপনারা কাসুস সম্বন্ধে বুঝতে পারছেন। এখন আমরা একটু মেইন ক্লাস চলে যাই। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে যে নমিনাটিভ। ঠিক আছে? তো আমরা নমিনাটিভ একটু চলে যাই। ওকে, আমরা ধারাবাহিকভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব এই 4টা কেসের সম্বন্ধে। আজকে আমরা নমিনাটিভটা কভার করবো ইনশাআল্লাহ, দেন হচ্ছে আমরা বাকিগুলো নিয়ে পরে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ওকে, নমিনেটিভ। এখন আমাদের সবারই প্রশ্ন থাকতে পারে যে হোয়াট ইজ নমিনেটিভ, নমিনেটিভটা কি আসলে, না? আমাদের সবারই প্রশ্ন থাকতে পারে নমিনেটিভটা কি, বাস ইজ নমিনেটিভ। ওকে, নমিনেটিভ কি? নমিনেটিভ হলো কোনো নাউন বা প্রোনাউনের মূল বা আসল রূপ। জার্মান সেন্টেন্সে যখন আমরা ইউজ করি, জার্মান সেন্টেন্সে যে সাবজেক্ট থাকে ওই সাবজেক্টটা সবসময় নমিনেটিভে হয়। এখন এটাকে যদি আমি আরো সহজে বলতে চাই, যে 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 কোনো ব্যক্তি বা বস্তু কাজটি করে সে হচ্ছে সাবজেক্ট, আপনারা তো এটা জানেন। আর সাবজেক্ট থাকলে হচ্ছে নমিনেটিভ কেসটা হবে। তো এটা হচ্ছে নমিনেটিভের ডেফিনেশন। ওকে, তারপর আমরা একটু যদি আগাই, যখন আমরা নমিনেটিভ, এখন আমরা একটু ডিসক্রাইব করব যে নমিনেটিভটা কিভাবে ব্যবহার করা হয়। ঠিক আছে? তো আমরা যখন নমিনেটিভটা ব্যবহার করবো, এর আগে আমাদেরকে জানতে হবে যে কোশ্চেনটা কি কি আকারে হয়ে থাকে, না? কোশ্চেন অবশ্যই আমাদের সবসময় নমিনেটিভে যখন আমরা কোনো সেন্টেন্স তৈরি করবো, ওই সেন্টেন্সের কোশ্চেনটা সবসময় হবে যে বেয়া ওরা বাস, এরকম। ঠিক আছে? বেয়া ওরা বাস, এরকম সবসময় কোশ্চেন থাকবে। এখন আমাদের মেইন যদি বলি, যেমন হচ্ছে যে যেমন আমরা এখন 22 পিলে দেখবো, যে 22 পিলে দিয়ে আমরা বোঝার চেষ্টা করবো আসলে কিভাবে কাজ করে জিনিসটা, না? সো তো এখন যদি 22 পিল দিই, যেমন আমরা যদি বলি ইস, warte mal, ich esse etwas, না? ich esse etwas, এটার অর্থ হচ্ছে যে আমি কিছু খাচ্ছি, না? এটার অর্থ হচ্ছে যে আমি কিছু খাচ্ছি। তারপর আরেকটা যদি দেখি, der Stift ist sehr billig, না? বিলি শব্দ হচ্ছে যে সস্তা, কলমটি অনেক সস্তা।
অথবা দাম কম, এরকম কি। তারপর একটা যদি দেখি জি স্লেফট, স্লেফট sehr lang। এখন এখানে আমরা যে ইউজ করছি জি স্লেফট sehr lang, এটার অর্থ হচ্ছে যে সে অনেকক্ষণ ঘুমায়। কিন্তু এখানে আমাদের আর উপর উমলাও হবে, যেটা আমরা এখানে দিই নাই, সেটা দিই। ওকে, জি স্লেফট sehr lang, সে অনেক লম্বা সময় ধরে ঘুমায় অথবা সে অনেকক্ষণ ঘুমায়, ঠিক আছে। তো এখন আমরা একটা একটা করে বোঝার চেষ্টা করি, ঠিক আছে। এখানে ইসটা কি, ইসটা হচ্ছে একটা প্রোনোমেন। এখন প্রোনোমেন কি, প্রোনোমেন আমরা এই ক্লাসে কভার করবো না, বাট প্রোনোমেন হচ্ছে যে ইস, দু যেগুলো থাকে, জিএস যেগুলো থাকে ওগুলো হচ্ছে প্রোনোমেন, ঠিক আছে। তো এখানে এই প্রোনোমেনটা হচ্ছে যে আমাদের সাবজেক্ট, ঠিক আছে। প্রোনোমেনটা ইস হচ্ছে তো আমাদের সাবজেক্ট, সেম ভাবে আমাদের দেয়ার স্টিফটাও আমাদের সাবজেক্ট, তারপর তৃতীয় নাম্বারে জিটাও আমাদের সাবজেক্ট না। আর যদি সাবজেক্ট হয় তাহলে আমরা আগে পড়েছি যে সাবজেক্ট যখন হয় তখন অবশ্যই নমিনেটিভ কেস হয়, ঠিক আছে। তো ইসটা হচ্ছে আমাদের নমিনেটিভ এখানে এই সেন্টেন্সের ভিতরে, সেকেন্ড লাইনের ভিতরেও দেয়ার স্টিফটা হচ্ছে তো আমাদের নমিনেটিভ, ঠিক আছে। আর বাকিগুলো কি, যেমন ইস এস এ অর্থ হচ্ছে এটা এসএন ভার্ব থেকে এস এটা আসছে, এবং এটা একটা ভার্ব। সেম ভাবে নিচেরটাও ইস্ট জাইন ভার্ব থেকে আসছে, এটাও একটা ভার্ব। আর যা বিলিস, এগুলো বিলিস হচ্ছে একটা এক্সেপটিভ না, সেম ভাবে এটা স্লাফেন থেকে আসছে, স্লেফট, ঠিক আছে, কনজুগেট হয়ে। এখন আমরা তো বললাম যে আগে আমি বললাম যে বেয়া ওরা পাস দিয়ে যখন কোশ্চেন করি তখন আমরা সচরাচর নমিনেটিভে আনসার দিয়ে থাকি না। তো তাহলে এটাতে আমরা কিভাবে বেয়া অথবা বাস দিয়ে কোশ্চেন করব, এই আনসারটাকে কিভাবে কোশ্চেন করতে পারবো, যেমন এটা আমরা কেমন করতে পারি, যেন পাশে আমি লিখে দেওয়ার চেষ্টা করি। যেমন এখানে যে আনসারটা দেওয়া আছে এই আনসারের উপর ভিত্তি করে আমি কোশ্চেনটা লিখবো এভাবে, বেয়া ইস্ট এটভাস, যে কে খাচ্ছে অথবা কে কিছু খাচ্ছে। আমরা আগে লিখছি ইস এসে এটভাস, আমি কিছু খাচ্ছি। তাহলে আমাদের প্রশ্ন হবে যে কে কিছু খাচ্ছে না। এরকম প্রশ্ন যখন আমরা করব তখন অবশ্যই আমাদের আনসার কি হবে, অবশ্যই আমাদের আনসার হবে ইস, আমি খাচ্ছি। কে খাচ্ছে, আমি খাচ্ছি, ঠিক আছে। সেম ভাবে আমরা যদি নিচেরটাতে আসি, সেম ভাবে নিচেরটা হবে ভাস দিয়ে, ভাস ইস বিলিস না, যে মানে কোন জিনিসটার দাম কম বা কিসের দাম কম না, এরকম ভাবে আমরা যখন কোশ্চেন করি কিসের দাম কম, তখন আমাদের হবে দেয়ার স্টিফ, অবশ্যই দেয়ার স্টিফ, যে কলমটির দাম কম, কলমটি সস্তা অথবা দাম কম অথবা সস্তা না, আমরা যেটাই বলতে পারি, যে কোনো একটা বলতে হবে দেয়ার স্টিফ ইজ বিলিশ। তারপরে যদি আমরা আসি তৃতীয় নাম্বারে, সেখানে কোশ্চেন আমাদের হবে বেয়া না, বেয়া স্লেফট না, বেয়া স্লেফট sehr lang, কে অনেকক্ষণ ঘুমায়, কে লম্বা সময় ধরে ঘুমায়, এরকম একটা প্রশ্ন। কে লম্বা সময় ধরে ঘুমায়, এখানে আনসার অবশ্যই হবে কি, অবশ্যই হবে জি, যে সে মেয়েটি অথবা সে লম্বা সময় ধরে ঘুমায় না, এরকম হবে আমাদের আনসার। ওকে, আমরা এখন সিম্পল ভাবে কিছু এক্সাম্পল অথবা বাইস্কিল দেওয়ার চেষ্টা করলাম। এখন আমরা একটু একটু সামনের দিকে আগাবো অ্যাডভান্স জিনিসের উপর। এখন আমরা শিখবো হচ্ছে নমিনেটিভ ভার্ব, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস নমিনেটিভ ভার্ব শিখবো আমরা। নমিনেটিভ ভার্ব বলতে কি যদি বলি, নমিনেটিভ, এখন নমিনেটিভের ক্ষেত্রে কিছু কিছু ভার্ব ইউজ করা হয়, কিন্তু সেটা বেশি সংখ্যক ভার্ব নাই আসলে নমিনেটিভে। তো আমরা আজকে সবগুলো ডিসকাস করব না, আমরা আজকে ডিসকাস করব যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের বেশিরভাগ সময় আমাদের ইউজ করতে হয়, ঠিক আছে। ওই সব ভার্বগুলো আমরা এখানে আজকে ডিসকাস করার চেষ্টা করব। তো প্রথমে লিস্টে আমাদের থাকবে জায়েন্ট ভার্ব অবশ্যই। আর জায়েন্ট ভার্ব বলতে কি, জায়েন্ট ভার্ব বলতে হচ্ছে যে টু বি, খুবই ইম্পর্টেন্ট ভার্ব, খুবই ইম্পর্টেন্ট ভার্ব, আপনারা এটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন, এটা নমিনেটিভে হয়। তো তারপর সেকেন্ড নাম্বার আমাদের থাকবে হচ্ছে যে হাইসেন ভার্ব না। হাইসেন হচ্ছে কি, আচ্ছা আমরা আগে লিখে ফেলি তারপর আমরা বলতেছি।
হাইসেন অর্থ হচ্ছে যে টু বি কল্ড, যেমন হচ্ছে যে ইস, যেমন আমার নাম হচ্ছে যে আজম, ইস হাইসে আজম না। আপনার যদি যেটা হয় ইস হাইসে রাজু ওরা সামথিং এলস, অন্য কিছু হতে পারে না। টু বি কল্ড হাইসেন অর্থ। তারপর ওয়ার্ডেন, ওয়ার্ডেন অর্থ টু বিকাম। তারপর আমাদের হবে ব্লাইবেন, ব্লাইবেন অর্থ হচ্ছে টু স্টে, অথবা আমাদের হতে পারে যেমন রিমেন, দুইটা মিনিং হতে পারে। ওকে, তো আমরা এখন কিছু নমিনেটিভ ভার্ব দেখলাম। এখন এই ভার্ব গুলোকে ইউজ করে আমরা কিছু 22 ফিল দেখবো এখন না। আমরা এখন একটু 22 ফিলের দিকে যাব। ওকে, প্রথম 22 ফিল আমাদের হবে কি, আমাদেরকে 22 ফিল লেখা। ওকে, সো আমরা যেহেতু এখানে 4টা ভার্ব লিখেছি, এই ভার্বগুলো খুবই ইম্পর্টেন্ট, আপনারা এগুলো মুখস্থর মতো করে ফেলতে পারেন। এই ভার্বগুলো ইউজ করে আমরা হচ্ছে যে এখন 22 ফিল দেখার চেষ্টা করব। সো 22 ফিল প্রথমে আমাদের হবে, আমরা যেহেতু জাইন ভার্ব লিখছি, জাইন ভার্ব দিয়ে লিখতেছি এখন। দেয়ার লেয়ারার ইজ ফ্রেন্ডলিশ না, দেয়ার লেয়ারার ইজ ফ্রেন্ডলিশ অর্থ হচ্ছে যে টিচারটি অনেক ফ্রেন্ডলি, ফ্রেন্ডলিশ। তারপরে হবে ইজ, ইজ হাইসে না, ইজ হাইসে আজম। যদি আমার নাম লিখি, অথবা এখানে আপনাদের যেটা নাম ওটা হতে পারে, ইজ হাইসে আজম, আমার নাম আজম না। তারপর ইয়া বিয়ার্ড এন্ড ভার্ব দিয়ে, ইয়া বিয়ার্ড, ইয়া বিয়ার্ড আর্টস। আর আর্টস অর্থ কি, অর্থ হচ্ছে ডক্টর, ডক্টর সে একজন ডক্টর, সে একজন ডক্টর হতে চায় না, সে একজন ডক্টর হতে চায়। তারপর আমাদের হবে দাস বেইটার, যেটা আমরা ব্লাইবেন দিয়ে লিখবো এখন, দাস বেইটার ব্লাইব গুড না, ওয়েদারটি খুব ভালো আছে আর কি, এরকম একটা। তো আপনারা এখানে দেখতে পাবেন, এখানে প্রথম যেটা লিখছি সেটা হচ্ছে যে জাইন ভার্ব, জাইনটা কনজুগেট হয়ে ইজ হয়েছে। তারপর আমরা ইউজ করলাম হাইজেন ভার্ব, হাইজেন ভার্বটাও সেম কনজুগেট হয়ে হাইসে হয়ে গেছে ইসের সাথে। আর বিয়ার্ড হচ্ছে যে বিয়ার্ডেন ভার্ব থেকে আসছে, আর আমাদের ব্লাইবেনটা কনজুগেট হয়ে ব্লাইভড হয়ে গেছে। এটা হচ্ছে যে আমাদের নমিনেটিভের কিছু ভার্ব, ইম্পর্টেন্ট ভার্ব, এবং ওটা ওগুলার 22 ফিল। এখন আমরা একটু অ্যাডভান্সে যাব, সেটা হচ্ছে আর্টিকেল ইন নমিনেটিভ, আর্টিকেল ইন নমিনেটিভ। ওকে, আর্টিকেল ইন নমিনেটিভ এটা হচ্ছে ডয়েচে, আমরা যদি এখন এটা ইংলিশ মিনিং হবে আর্টিকেলস ইন নমিনেটিভ, আর্টিকেলস ইন নমিনেটিভ। ওকে, তো এখন আমরা এখানে নমিনেটিভের আর্টিকেল শিখবো। জার্মান, জার্মান ল্যাঙ্গুয়েজে অথবা জার্মান ভাষার ভিতরে আর্টিকেল হয় 3 রকমের। আমরা এখন একটা একটা করে লিখি, লেখার আগে আমাদের এখানে একটা কলাম নিয়ে আসতে হবে যেন আমরা সাজাতে পারি ভালো করে। ওকে, আমাদের কলাম নেওয়া হয়ে গেছে। তো প্রথমে আমাদেরকে এখানে লিখতে হবে, আমি আগে লিখি তারপর আপনাদেরকে এক্সপ্লেন করতেছি। গেসলেস্ট না, গেসলেস্ট অর্থ, যদি অর্থ কি, এর অর্থ হচ্ছে যে কোনো জেন্ডারকে বোঝায়। জেন্ডার অর্থ হচ্ছে যে ডয়েচে বলে আমরা গেসলেস্ট, এটাকে আমরা শুরু করব। সো গেসলেস্ট অর্থ হচ্ছে যে জেন্ডার, এটা আমি এখানে লিখে দিই আপনাদের জন্য জেন্ডার। তো গেসলেস্ট অর্থ কি, আমরা আগেই বলেছি যে জার্মানের ক্ষেত্রে আমরা হচ্ছে যে 3 রকমের জেন্ডার ইউজ করে থাকি জার্মানিতে। যেমন মাস্কুলিন না, মাস্কুলিন অর্থ হচ্ছে যে
পুরুষবাচক, আর দ্বিতীয় হবে আমাদের ফেমিনিন, না? ফেমিনিন হচ্ছে মেয়েবাচক। তারপর আমাদের হবে থার্ড নম্বরে হবে নয়ট্রাম। এখন নয়ট্রাম, তারপরে আমাদের হবে প্লুরাল। অবশ্যই প্লুরাল তো থাকবে, একটি নোমেনের তো অবশ্যই প্লুরাল থাকে, নাউন অথবা নোমেন যেটাই বলে না কেন, নোমেন অবশ্যই প্লুরাল থাকবে। তো এখানে হবে প্লুরাল, ঠিক আছে? তো এখন জেন্ডারের পাশাপাশি আমরা ইউজ করবো এখানে বেস্টিমটে। বেস্টিমটে কি, বেস্টিমটে কি, সেটা আমরা এখন এক্সপ্লেন করবো কিছুক্ষণ পর, তারপর আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। বেস্টিমড অর্থ কি? বেস্টিমড আমরা ইংলিশে যদি বলি ডেফিনেট আর্টিকেল। বেস্টিমটি আর্টিকেল অথবা ডেফিনেট আর্টিকেল, ইংলিশে যদি আমরা বলি ডেফিনেট আর্টিকেল। ওকে, তারপরে পাশে হবে, যেহেতু আমরা বেস্টিমটি লিখছি তাহলে এখানে হবে বেস্টিমটে অথবা ইনডেফিনেট আর্টিকেল যদি আমরা ইংলিশে বলে থাকি। ইনডেফিনেট আর্টিকেল, ওকে। তাহলে এখন একটু এক্সপ্লেন করার পালা যে বেস্টিমটি কি, বেস্টিমটি কি, সেটা তো আমরা জানি। আমরা ইংলিশে যেহেতু শিখেছি, আমরা যখন ইংলিশে যখন গ্রামার পড়ছি তখন আমরা জানি যে এখানে দা, না দা, ঠিক আছে, কিন্তু তারপরে এখানে হবে এই, আমরা পড়েছিলাম ইংলিশে আর কি, ঠিক আছে। কিন্তু জার্মানির ক্ষেত্রে জিনিসটা এতটাও ইজি না। জার্মানির ক্ষেত্রে সবচেয়ে মোটামুটি যদি আপনারা A1 লেভেলে থাকেন, সবচেয়ে বেশি হার্ড যে জিনিসটা থাকে আর্টিকেল। আপনারা শুনেছেন হতে পারে, আর্টিকেলটা সবচেয়ে কঠিন। যেমন আমরা যদি বেস্টিমটি আর্টিকেলের কথাই এখন বলি, তো আমরা জেন্ডার অনুযায়ী আমরা বেস্টিমটি আর্টিকেল লেখার চেষ্টা করবো। যেমন প্রথমে হবে আমাদের দেয়ার, তারপর ফেমিনিন যদি হয় তাহলে হবে দি, তারপর আমাদের নয়টাম যদি হয় তখন হবে দাস, আর প্লুরাল যখন হয় তখন হবে দি, ঠিক আছে। তো এখন আমরা বেস্টিমটা আর্টিকেল লিখবো। বেস্টিমটা আর্টিকেলে যদি আমাদের ম্যাসকুলিন হয় তাহলে হবে আমাদের আইন, ফেমিনিন যদি হয় তাহলে আইনে, আর আমাদের নয়ট্রাম যখন হয় তখন হবে অবশ্যই আইন। আর প্লুরালে কখনো বেস্টিমটা আর্টিকেল হবে না, ঠিক আছে। এই পরের একটা যে কলামটা আমি এখানে তৈরি করেছি, সেটা কেন করেছি সেটা আপনারা একটু পরে বুঝতে পারবেন, সেটা নিয়ে আমরা কথা বলবো। আমরা প্রথমে আগে এই জিনিসটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করি যে বেস্টিমটি আর্টিকেল কি এবং বেস্টিমটি আর্টিকেল কি, বাইশপিল দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করবো, ঠিক আছে। তো আমরা একটু নিচে চলে আসি, নিচে আমরা একটু বাইশপিল দেখি। ওকে, বাইশপিল। সো এখন আমাদের যখন হচ্ছে যে নমিনেটিভে কোশ্চেন করি তখন আমাদের কোশ্চেনটা হবে এমন যে বাস ইজ দাস, এটা কি? বাস ইজ দাস এটা কি, না বাস ইজ দাস, এরকম একটা কোশ্চেন আমাদের সব হবে। এখন আমরা একটু হচ্ছে এক্সাম্পলে চলে যাই। মাস্কুলিন, না? এখন আমাদের প্রথমে আমরা বাইশপিল দিব মাস্কুলিন আর্টিকেল, যেগুলো মাস্কুলিন পুরুষবাচক যেসব জিনিস আছে ওইগুলো দিয়ে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব। তো আমাদের প্রথমে হবে দাস ইজ আইন হুন্ড, ঠিক আছে। হুন্ড অর্থ কি? হুন্ড অর্থ হচ্ছে একটা কুকুর, আর হুন্ডের আর্টিকেল হচ্ছে দেয়ার হুন্ড, ঠিক আছে। তো এখানে আমরা দেখেছি যে দেয়ার যখন থাকে তখন হবে মাস্কুলিন, না? তো এই জন্য মাস্কুলিনে আমরা যখন লিখছি বেস্টিমটি আর্টিকেল তখন আইন হুন্ড, না, দাস ইজ আইন হুন্ড, এটা হবে ইনডেফিনিট আর্টিকেল। এটা হচ্ছে ইনডেফিনিট দিয়ে আমরা হচ্ছে বাইশপিল দিছি। এখন আমরা এক্সাম্পল দিব হচ্ছে যে আমরা দিব এখন হচ্ছে ডেফিনিট আর্টিকেল দিয়ে। তাহলে দেয়ার সেম জিনিসটাকে আমরা একটু উল্টে লিখবো, দেয়ার হুন্ড ইজ ক্লাইন, না, কুকুরটি হচ্ছে যে ছোট, কুকুরটি হচ্ছে ছোট। প্রথমে আমরা যে সেন্টেন্সটা অথবা জার্সটা লিখেছি সেখানে আমরা বলেছি দাস ইজ আইন হুন্ড, এটা একটি কুকুর। সেকেন্ড যেটা আমরা লিখেছি সেটাতে আমরা লিখেছি যে কুকুরটি ছোট, দাস হুন্ড ইজ ক্লাইন, কুকুরটি ছোট। তাহলে এটা কি? এটা হবে ডেফিনেট। আমরা ডেফিনেট ইউজ করে, ডেফিনেট আর্টিকেল ইউজ করে হচ্ছে এই বাইশপিলটা দিয়েছি। ওকে, তো এটা হচ্ছে আমাদের মাস্কুলিনটা গেল। আমাদের এখন হবে
যেহেতু মাস্কুলিনটা শেষ, তাহলে আমাদেরকে এখন ফেমিনিনে যেতে হবে। ওকে, আমরা একটু এখানে নতুন করে লিখি ফেমিনিন। ফেমিনিন কি? ফেমিনিন হচ্ছে যে নারীবাচক যেগুলো আছে ওই সব জিনিসকে হচ্ছে ফেমিনিন বলে। ওকে, আমরা এখন ফেমিনিন দিয়ে যদি 22 ফিল দিই, প্রথমে আমাদের হবে, আমরা প্রথমে ইনডিফিনিট আর্টিকেল দিয়ে ইউজ করে হচ্ছে দেওয়ার চেষ্টা করি, যেমন দাস ইজ আইনে লাম্পে। লাম্প অর্থ কি? লাম্প হচ্ছে একটি বাতি, টেবিল বাতি আর কি। এটা একটি টেবিল বাতি এরকম বলে আর বলতে পারি আমরা। এটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল ইউজ করে আমরা ইউজ করছি। ইনডেফিনিট আর্টিকেল কেমনে বুঝলাম? এখানে আইন থাকার কারণে। আর এখানে আমরা পড়েছি যে উনবেস্টিমড আর্টিকেল কোনগুলো? আইন, আইনে, আইন, এগুলোকে আমরা উনবেস্টিমড আর্টিকেল বলি। তারপরে আমি একটু ছোট করে আপনাদেরকে এক্সপ্লেন করি বাংলাতে ভালোভাবে বোঝার জন্য। বেস্টিমড আর্টিকেল কখন ইউজ করব? যখন কোনো একটি জিনিসকে, কোনো একটি নোমেনকে আমরা নির্দিষ্ট করে বলবো যে, ধরেন আমার টেবিলের সামনে এখন আমার কাছে একটা কলম আছে, তখন আমি অন্য একজনকে বলতে পারবো যে এই কলমটি হচ্ছে আমার। এই কলমটি মানে হচ্ছে কি, এখানে শুধুমাত্র, এখানে যদি 10টা কলম থাকো তাও একটাকে আমি উঠিয়ে বলবো যে এই কলমটি আমার। একটা ডাইরেক্ট একটা আমার সাথে কলমের সাথে ডাইরেক্ট একটা সম্পর্ক আছে। তো এই কলমটি যখন আমার, তার মানে এখানে আমি কয়টা বুঝেছি সেটা ম্যাটার করে না। এখানে বলছে এই কলমটা মানে হচ্ছে দেয়ার স্টিফট, এই কলমটি হচ্ছে আমার। ঠিক আছে? যখন নির্দিষ্ট করে আমরা কোন একটি নোমেনকে অথবা নাউনকে বলবো, তখন আমরা বেস্টিমড আর্টিকেল ইউজ করব। কিন্তু যখন আমরা বলবো যে ইস আমার কাছে একটি কলম আছে, তোমার কাছে একটি কলম আছে, তোমার কাছে তোমার কাছে একটি কুকুর আছে, তোমার কাছে একটি বিড়াল আছে, ঠিক আছে, এসব কথা আমরা যখন বলবো, যখন আমরা নির্দিষ্ট করে বলবো সংখ্যা, যে তোমার কাছে একটি কলম আছে, তোমার কাছে একটি কুকুর আছে, এসব কথা আমরা যখন বলবো, তখন আমরা এই উনবেস্টিমড আর্টিকেল আইনে এগুলো আমরা ইউজ করার চেষ্টা করবো। ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা 22 ফিলে চলে যাই। ওকে, ইনডেফিনিট আর্টিকেলে আমরা দেখলাম 22 ফিল। এখন আমরা ডেফিনিট আর্টিকেল দিয়ে দেখার চেষ্টা করবো। যেমন দি লাম্পে ইজ রোড, না? রোড মানে কি? রোড হচ্ছে একটা কালার, মানে লাল কালার। যে ল্যাম্পটি হচ্ছে লাল কালার। ঠিক আছে? এটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল দিয়ে আমরা 22 ফিল দিলাম এটা। ওকে, এখন আমরা ফেমিনিনটা বুঝতে পারলাম। ফেমিনিন দিয়ে 22 ফিল দিলাম। এখানে আমি একটু কালার করে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। এটা হচ্ছে আমাদের আইন ইনডেফিনিটের, আর এটা হচ্ছে আমাদের ডেফিনিট। ওকে, এখন আমরা একটু আগাই। এখন আমাদের যেহেতু ফেমিনিন হয়ে গেল, আমরা এখন নয়ের টার্মে যাব। ওকে, নয়ের টার্ম। সো নয়ের টার্মে যদি আমরা দেখি, তাহলে আমরা যদি প্রথম ইনডিফিনিট আর্টিকেল দিয়ে যদি দিই, তাহলে হবে দাস ইজ আইন বুক। বুক হচ্ছে বই। এটা হচ্ছে একটি বই, না? কারণ আমার টেবিলের সামনে রাখা আছে একটি বই, এটা আমি ওকে নির্দিষ্ট করে বলছি যে দাস ইজ আইন বুক, এটা একটি বই। এটা কি? অবশ্যই ইনডেফিনিট। যেহেতু আইন আছে, তাহলে আমাদের বুঝতে হবে যে এটা ইনডেফিনিট আর্টিকেল ইউজ করছি এখানে আমি। ওকে, তারপর আরেকটা 22 ফিল, দাস বুক ইজ, ধরেন এখানে আমি যদি লিখি বইটি বাইশ, না? 22 অর্থ হচ্ছে সাদা, কালারের নাম সাদা, বইটি সাদা। ঠিক আছে? এটা তাহলে কি? আমরা যেহেতু এখানে ডেফিনেট আর্টিকেল ইউজ করছি অবশ্যই দেয়া দাস, তাহলে আমাদের এটা তাহলে ডেফিনেট আর্টিকেল। ঠিক আছে? ওকে, ডেফিনেট আর্টিকেল। এখন আমরা দিব প্লুরাল, দেখবো একটু প্লুরাল। আর একটা কথা, এখানে একটা টিপস, যে প্লুরাল আমরা যখন আর্টিকেল শিখবো, তখন আমরা হচ্ছে প্লুরালটা, যখন আমরা আর্টিকেল শিখবো, তখন আমরা এগুলো জিনিসটা দেখবো যে প্লুরাল সবসময় দি হবে। এটার কোনো আলাদা কোনো নিয়ম অথবা রুলস কিছু নাই। আপনারা যখন কোনো একটি নোমেন শিখবেন, ওই নোমেনে যখন প্লুরাল থাকবে, ওই প্লুরালটার আর্টিকেল সবসময় দি থাকবে। এটা আপনাদের একটা মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে? জাস্ট এটাই, এটা কখনো চেঞ্জ হবে না। আর অবশ্যই আমরা যে এখানে আর্টিকেল নিয়ে কথা বলছি, ঠিক আছে, তো আপনারা একটা জিনিস চেষ্টা করবেন যে যখনই আপনারা হচ্ছে
কোন একটি নোমেন শিখবেন, কোন একটি নাউন শিখবেন, তখন অবশ্যই ওই নাউনের সাথে একটা নির্দিষ্ট আর্টিকেল অবশ্যই থাকবে। দে আর দি দাস যেটাই থাকুক না কেন, অবশ্যই একটা আর্টিকেল থাকবে। তো আপনারা চেষ্টা করবেন যখন নোমেন শিখবেন, ওই নোমেনের আর্টিকেল সহ শিখবেন। এটা আপনাদের কাছে অনেক বেনিফিট হবে, পরবর্তীতে আপনারা সমস্যার সম্মুখীন হবেন না। ঠিক আছে, ওকে, আমরা আবার ব্যাক ব্যাক আছে আমাদের পড়াতে। প্লুরাল, আমরা এখন প্লুরাল দিয়ে একটা 22 ফিল দেবো না। সো দাস জিন্ট স্টিফট, না স্টিফটে। ওকে, স্টিফটে অর্থ কি? স্টিফট অর্থ হচ্ছে কলম, দেয়ার স্টিফট, আর দি স্টিফটে কলমের প্লুরাল। ধরেন আমার সামনে মিনিমাম 5, 6, 10টা কলম আছে, ঠিক আছে। তো আমি বললাম যে দাস জিন্ট স্টিফটে, এগুলো হচ্ছে কলম, ঠিক আছে। এখানে কিন্তু একটা কলমকে বোঝায় না, এখানে অনেকগুলো কলম বোঝানো হয়েছে। এই জন্য এখানে আপনারা খেয়াল করবেন, এখানে কোনো আর্টিকেল নাই। আর এটা হবে আমাদের ইনডেফিনিট আর্টিকেল ইউজ করে আমরা এটা এক্সাম্পলে দিয়েছি। আপনারা এখন আমি একটু উপরে যদি চার্টে যাই, এখানে কিন্তু কোনো আর্টিকেল নাই। কেন আর্টিকেল হয় নাই, একটু আমরা উপরে দেখি আমার চার্টে। তো আমাদের চার্টে কিন্তু আমরা আগেই বলেছি যে 29টা আর্টিকেলের ক্ষেত্রে কখনো কিন্তু কোনো মানে আইন অথবা আইনি এগুলো হয় না। মানে 29টা আর্টিকেলের ক্ষেত্রে প্লুরালে কখনো কোনো কিছু হয় না। তো সেম ভাবে যেহেতু স্টিফটে এটা একটা প্লুরাল, তার মানে এটার যেহেতু, তাহলে এটার কোনো আর্টিকেল হবে না। ওকে, আর জেন্ট কি? জেন্ট হচ্ছে জাইন্ট ভার্ব, ঠিক আছে। তো এটা প্লুরাল হওয়ার জন্য, মানে যদি এখানে একটা কলম না অনেকগুলো কলম হওয়ার কারণে ইস থেকে এটা জেন্ট হয়েছে, ঠিক আছে, প্লুরাল হওয়ার কারণে। ওকে, আমরা এখন যদি দেখি, এখন আমরা ডেফিনিট আর্টিকেল দিয়ে 22 ফিল দেখি। দি স্টিফটে কলমগুলো জিন্ট নয়, না কলমগুলো নতুন, ঠিক আছে। কলমগুলো আমি দেখেছি, কলমগুলো এখন নতুন। এটা হচ্ছে আমাদের ডেফিনিট আর্টিকেল দিয়ে আমি হচ্ছে 22 ফিলটা দিয়েছি। ডেফিনিট আর্টিকেল দিয়ে 22 ফিলটা দিলাম। এখন ওকে, এতটুকু বুঝতে পারলেন আশা করি। এখন আমরা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস করবো। আমাদের হচ্ছে প্লুরাল, এখন হচ্ছে আমাদের 20টা আর্টিকেল 29টা আর্টিকেল নমিনেটিভের ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা এখন বুঝতে পারলাম। এখন আমরা একটু পড়বো ইম্পর্টেন্ট আরেকটা জিনিস, সেটা হচ্ছে জার্মানির ক্ষেত্রে, সেটা হচ্ছে নেগেটিভ আর্টিকেল। নেগেটিভ আর্টিকেল, নেগেটিভ আর্টিকেল যদি কি, সেটা যদি আমি একটু ছোট করে বলি। যখন আমরা নাবতো কোনো কথা বলতে চাই যে আমার কাছে একটি কলম না, আমার কাছে কলম নাই, আমার কাছে খাতা নাই, আমার কাছে বই নাই, এসব কথা যখন আমরা নাই কোনো কথা যখন বলতে চাই, তখন আমরা নেগেটিভ আর্টিকেলটা ইউজ করে থাকি স্বাভাবিকলি। যেটাকে আমরা ইংলিশে যদি বলি তাহলে যদি নেগেটিভ আর্টিকেল। ওকে, আগে আমরা একটু নেগেটিভ আর্টিকেলটা তাহলে বসানোর চেষ্টা করি আমাদের কলামে। আমি আপনাদেরকে আগেই বলেছি যে এখানে একটা কলাম আমি এখানে খালি রেখেছি। তো এটা খালি রাখার কারণ হচ্ছে যে এখানে নেগেটিভ আর্টিকেলগুলো বসানোর জন্য। সো নেগেটিভ আর্টিকেলগুলো যদি বসাই এখানে, ওকে। তো প্রথমে আমাদের হবে এখানে একটা ট্রিক্স আমি আপনাদের শেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যে আপনারা তো শিখেছেন 29টা আর্টিকেল, ঠিক আছে। ম্যাসকুলিন এর ক্ষেত্রে এটা হবে, ফেমিনিনের ক্ষেত্রে এটা হবে, ঠিক আছে। তো নেগেটিভ আর্টিকেলের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে কোনো কিছু শেখার প্রয়োজন নয়। আপনারা যেটা শিখেছেন 29টা আর্টিকেলের ক্ষেত্রে, আইন মাস্কুলিন এর ক্ষেত্রে, ঠিক আছে, জাস্ট আইনের আগে শুধু একটা কে বসাবেন, ঠিক আছে। যেমন, ঠিক আছে, এই যে কেটা হচ্ছে নতুন করে এখানে বসলো, এটা কিন্তু নতুন করে বসলো কেটা, বাকি সব কিন্তু আগের মতো রয়েছে, ঠিক আছে। তো জাস্ট আপনারা এটা এতটুকু মনে রাখলে হবে। আর নেগেটিভ আর্টিকেল যখন ইউজ করবেন, এটার আগে জাস্ট একটা কে বসে দেবেন। সবগুলোর ক্ষেত্রে এরকম সেম, খায়নি, খায়। আর প্লুরাল যখন হয় তখন অবশ্যই কাইনি হবে। ওকে, এখানে আপনারা বুঝতে পারছেন, এখানে কিন্তু আপনাদের একটা জিনিস নোট করা, যেমন প্লুরাল আর ফেমিনিন একরকম দেখায়, আর মাস্কুলিন আর নয়ট্রাম এই দুটা একরকম দেখায়, কাইন, খায়নি, ঠিক আছে। তো আমরা একটু এখন 22 পিল দিয়ে বোঝার চেষ্টা করি, ঠিক আছে। সো ওকে, 22 পিল। ওকে, প্রথমে আমাদের যদি মাস্কুলিন দিয়ে একটা 22 পিল দেওয়ার যদি চেষ্টা করি, ইয়া ইজ কাইন্ড লেয়ারার। এখন লেয়ারার অর্থ কি? লেয়ারার অর্থ হচ্ছে টিচার। সে সে টিচার না, সে
সে টিচার না, ঠিক আছে। সেকেন্ড ফেমিনিন নিয়ে যদি দেখি, দাস ইজ খাইন হাউস। এটা কোনো ঘর না, এটা কোনো বাড়ি না, ঠিক আছে। এটা হচ্ছে নয়ট্রাম দিয়েছি, ফেমিনিন না, সরি, এটা নয়ট্রাম। তারপর এখন যদি ফেমিনিন নিয়ে যদি একটা দিই, জি ইজ খাইনে সয়েস সাউথ পিলার না, সাউথ পিলার, জি খাইনে সয়েস সাউথ পিলার। ওকে, সাউথ পিলারের অর্থ কি? সাউথ পিলারের অর্থ হচ্ছে মানে অ্যাক্টর অ্যাক্ট্রেস, সে কোনো অ্যাক্ট্রেস না, ঠিক আছে। যেগুলো টিভিতে হচ্ছে যারা নায়ক অথবা নায়িকা থাকে, সে কোনো নায়িকা না, ওয়ান কাইন্ড অফ এরকম। এখন আমরা প্লুরাল দিয়ে যদি দেখি, দাস জিন, অবশ্যই প্লুরাল যেহেতু জিন্ট হবে না, দাস জিন্ট খাই খাইনে স্টিফট। এগুলো কোনো কলম না, ঠিক আছে। এরকম আমাদের মিনিংটা বাংলা হয়, দাস জিন খাইনে খাইনে স্টিফট। যেখানে আমাদের হচ্ছে এইটা হচ্ছে মেইন জিনিস আমাদের, ঠিক আছে। খাইন, এটা হচ্ছে নেগেটিভ আর্টিকেল। খাইন নেগেটিভ আর্টিকেলের কাজ, যখন কোনো কিছু না বোধক কোনো কিছু যখন আমরা বলতে যাবো, তখন আমরা এই কাইনগুলো ইউজ করার চেষ্টা করবো, ঠিক আছে। তো এটা আপনারা জাস্ট মুখস্থ করতে হবে। আপনাদের জাস্ট এই 4টা মুখস্থ যদি করতে পারেন, দেন সব কিছু ওকে। 4টা মুখস্থ করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আজকে ভিডিওটা এতটুকুই। আজকে আমরা জাস্ট চেষ্টা করলাম, আমি আজকে চেষ্টা করলাম আপনাদেরকে নমিনেটিভ জিনিসটাকে ভালোভাবে বোঝানোর, নমিনেটিভ কেসটা বিশেষ করে। তো আজকের ভিডিওটা এতটুকু। আপনারা যদি এই পিডিএফটা, আমি যে এখন যে পিডিএফটা লিখলাম এখানে, ওই পিডিএফটা যদি আপনারা পেতে চান, তাহলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নিতে পারেন। শুধুমাত্র এই পিডিএফ না, যে কোনো রিসোর্স যদি লাগে, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা মেসেজ দিতে পারেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে পিডিএফ অথবা রিসোর্স অথবা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ফ্রিতে। তো পিডিএফ আমাদের গ্রুপের লিঙ্ক কোথায় পাবেন? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা পাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। তো আজকে ক্লাসটা আমাদের এখানে সমাপ্ত। অ্যান্ড নেক্সট ক্লাসে আমরা আকুজাটিভ নিয়ে কথা বলবো। তো আপনাদেরকে দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।